প্রথম আলো বার্তা কক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সঙ্গে আছি আমি ফিরোজ চৌধুরী। আর আমাদের সঙ্গে সম্মানিত আলোচক হিসেবে অনলাইনে যুক্ত হবেন সৌম্য বন্দ্যোপাধ্যায়, প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি। সৌম্যদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জি, ধন্যবাদ দাদা। আমরা আজকে আলাপ করব ভারতের দক্ষিণের নির্বাচনের এক ধরনের পর্যালোচনামূলক আলাপ করব। আপনারা জানেন যে ভারতের পশ্চিমবঙ্গ ছাড়াও দক্ষিণের ২ টি রাজ্যে সরকার বদল হয়েছে বা সরকার বদলের পক্ষে রায় হয়েছে। এই রাজ্য দুটি হচ্ছে কেরালা এবং তামিলনাড়ু। অভিনেতা থেকে নেতা বনে যাওয়া জোসেফ বিজয় তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। অন্যদিকে কেরালায় ২৩ মের মধ্যে নতুন সরকার গঠিত হওয়ার কথা রয়েছে। আমরা এসব নিয়ে আলাপ করব। আমাদের আলাপের ফোকাস থাকবে ভারতের দক্ষিণ অঞ্চলের রাজনীতি এবং কূটনীতি এই সব জায়গা থেকে। তো সৌম্যদা, আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই। শুরুটা তামিলনাড়ু দিয়েই হোক। ডিএমকে এবং এআইডিএমকে কে পেছনে ফেলে, এই জোটকে পেছনে ফেলে সেখানকার জনগণ কেন পরিবর্তনের পক্ষে রায় দিল বলে আপনার পর্যবেক্ষণ? এইটা কেন রায় দিল সেটা সংক্ষেপে বলার আগে এটা বলে নেওয়া ভালো যে দ্রাবিড়িয়ান পলিটিক্স অর্থাৎ তামিলনাড়ুর দ্রাবিড়ীয় রাজনীতি, এটা এতদিন ধরে মুখ্যত তার দুটি মুখ ছিল। একটা হচ্ছে ডিএমকে আর একটা হচ্ছে এআইএডিএমকে। এই দুটো দল এবং তার সঙ্গে ছোটখাটো অন্যান্য দল মিলিয়ে তারা তামিলনাড়ুর রাজনৈতিক ভাগ্য ঠিক করে এসেছে এত বছর, যবে থেকে দ্রাবিড়ীয় রাজনীতি সেখানে ঘাঁটি গেড়েছে। এই প্রথম একটা দল, মাত্র ২ বছর আগে তার জন্ম তাও একজন অভিনেতার হাতে, কোনো রাজনৈতিক নেতার হাতে নয়, কোনো পরিবারতন্ত্রী পারিবারিক উত্তরাধিকার সূত্রে আসা কোনো নেতার হাত ধরে নয়, এমন একজন নেতা যিনি অভিনেতা হিসেবে খুব সফল, কিন্তু তিনি হঠাৎ করে ঠিক করলেন যে তিনি রাজনীতিতে আসবেন এবং রাজনীতিতে এসে তিনি ২ বছর আগে যে দল গঠন করেন, একটা অবিশ্বাস্য সাফল্য তিনি এবারে পান। ১০৮টি আসনে তারা জয়ী হয়েছে। কিন্তু এই যে এই জয়েতে সরকার গঠনের কিছু টালমাটাল ছিল, সমর্থনের ভিত্তিতে অনেকেই অনেক ভাবে তারা এগিয়ে আসতে না চেয়েও শেষ পর্যন্ত এগিয়ে এসেছে, যার ফলে তামিলনাড়ুর নতুন সরকার তারা গঠিত হচ্ছে। এখন প্রশ্ন আপনি যেটা করেছিলেন যে কেন মানুষ এইভাবে একটা নতুন দলকে গ্রহণ করলো, প্রতিষ্ঠিত রাজনৈতিক দল যারা আছে ডিএমকে, এডিএমকে, তার পাশাপাশি যে অন্যান্য দ্রাবিড় দল আছে পিএমকে, এমডিএমকে, এইগুলোকে সমর্থন না করে কেন এই দলটাকে অর্থাৎ বিজয়ের দলটাকে টিভিকে কেন বেছে নিল? এর একটা প্রধান কারণ হচ্ছে একটা মনোটনি এসে গিয়েছিল ওই রাজ্যের রাজনীতিতে। হয় এই দল নয় ও দল, হয় ডিএমকে নয় এডিএমকে, এর থেকে কোনো বিচ্যুতি ছিল না। আর এই যে জেন এক্স, আমরা জেন জি যাদেরকে বলা হয়, অর্থাৎ যারা ইয়াং ফোর্স, যারা 18-20 থেকে শুরু করে যারা 28-29 পর্যন্ত যাদের বয়স, তারা একটা নতুন ধরনের রাজনীতি চাইছিল, যে রাজনীতি সম্ভবত জাতপাতের ঊর্ধ্বে উঠে তামিলনাড়ুকে একটা অন্যভাবে এগিয়ে দেখতে চাইবে। কারণ তামিল রাজনীতিতে আমরা দেখেছি যে দ্রাবিড়ীয় রাজনীতি, এটা ছিল অসম্ভবভাবে ডাউন ট্রডেন মানুষদেরকে নিয়ে, অর্থাৎ সমাজের অবহেলিত মানুষদের নিয়ে গঠিত দল, যেখানে ব্রাহ্মণ্যবাদের কোনো উপস্থিতি সেইভাবে ছিল না। অথচ খুব ইন্টারেস্টিং ব্যতিক্রম হচ্ছে যে তামিলনাড়ুর রাজনীতিতে যে দুজন দাপিয়ে বেরিয়েছেন তারা কিন্তু ব্রাহ্মণ ছিলেন, জয়ললিতা এবং এমজি রামচন্দ্র। কিন্তু তারা এই দ্রাবিড়ীয় পলিটিক্সের নেতৃত্ব দিয়ে রাজ্য শাসন করেছেন এবং অন্যান্য যারা সমাজের নিচুস্তরীয় মানুষ যাদেরকে বলা হয়, তাদের সমর্থনে সরকার চালিয়েছেন। কিন্তু এই প্রথম দেখা গেল জোসেফ বিজয়, তিনি জন্মসূত্রে খ্রিস্টান, তিনি এই দ্রাবিড়ীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সমস্ত দলকে নিয়ে, ধর্মনিরপেক্ষ দলকে নিয়ে এমন একটা শক্তি তিনি এগিয়ে নিয়ে যেতে পেরেছেন বা জন্ম দিতে পেরেছেন, যারা প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে 108টা সিট জিতে নিল তামিলনাড়ু 234-এর ভেতরে। এটা একটা অবিশ্বাস্য সাফল্য। আর এই সাফল্যের পেছনে একটা হচ্ছে যে তারা ওই দ্রাবিড়ীয় রাজনীতির ঊর্ধ্বে উঠতে পেরেছে, জাতপাতের ঊর্ধ্বে উঠতে পেরেছে, একটা নতুন দিশা দেখাতে পেরেছে, এবং অবশ্যই
হিন্দুত্ববাদ এবং হিন্দিবাদী রাজনীতি, যেটা তামিলনাড়ুতে ব্রাত্যই বলা যায়, তাদের প্রতিনিধিত্ব করতে পেরেছে। এবং সফল হবেন কি হবেন না তিনি তা তো আগামী দিনে বলবে, যেহেতু তার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাবিলিটি সম্বন্ধে এখনো কেউ জানে না। তিনি শাসক হিসেবে কতটা ভালো কতটা বন্ধু হবেন সেটা ভবিষ্যৎ বলতে পারবে। কিন্তু এই মুহূর্তে তিনি একটা জনজোয়ারে ভেসে এসেছেন, যে জনজোয়ারের এক্সপেকটেশন তার প্রতি অত্যন্ত বেশি। তিনি যদি সফল হন তাহলে আগামী দিনে কিন্তু এই ত্রিধারার রাজনীতি দেখা যাবে, অর্থাৎ দ্রাবিড়ীয় রাজনীতি, অদ্রাবিড়ীয় রাজনীতি, সবাইকে নিয়ে চলার একটা সমন্বিত প্রচেষ্টা, সেটা কিন্তু তামিলনাড়ুর জীবনে, তামিলনাড়ুর জনজীবনে একটা অন্য বার্তা নিয়ে আসতে পারবে। জি, ধন্যবাদ সৌম্যদা। আমরা তামিল পরিস্থিতি বা দক্ষিণের সামগ্রিক রাজনীতি নিয়ে একটু পরে আলাপ করব। এ পর্যায়ে আমরা একটু শুনতে চাই যে কেরালাতেও সরকারের একটা বদল হয়েছে। নতুনের হাওয়া না বলি, কিন্তু বদল তো হয়েছে। যে অবশ্যই। গত ১০ বছর ধরে বামপন্থীরা ক্ষমতায় ছিল। এবারে এসছে কংগ্রেস। তো এই বাস্তবতাটা, এই পরিবর্তনটাকে আপনি কিভাবে দেখছেন? গত ৬০ বছরের কেরলের রাজনীতি আর যদি দেখেন, তাহলে প্রত্যেকবারই হয়েছে ৫ বছর পরে পরে শাসক বদলেছে। এটার ব্যতিক্রম হয়, এই ধারাবাহিকতার ব্যতিক্রম হয় ২০২১ সালে, যখন দ্বিতীয়বারের জন্য বামফ্রন্ট সরকার সেখানে গঠন করে, বামপন্থীরা সরকার গঠন করে, কংগ্রেসের যেটা হওয়ার কথা ছিল সেটা। কিন্তু তারপরে এই গত ৫ বছরে যেভাবে কেরলের রাজনীতিতে বিভিন্ন ধরনের দুর্নীতি, বিভিন্ন ধরনের অভিযোগ, বিভিন্ন ধরনের দলাদলি, অন্তর্দল দলীয় কোন্দল, এগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে, তার ফলে খুব স্বাভাবিকভাবেই এবারের কংগ্রেসে আসাটা দেওয়াল লিখন ছিল। কংগ্রেস সেই স্বাভাবিকতাটাকে কিন্তু কংগ্রেস নষ্ট করেনি। কংগ্রেসদের সম্পর্কে বলা হয়, খুব ইন্টারেস্টিং, যে এইটা ভারতের একমাত্র রাজনৈতিক দল যারা জয়ের মুখ থেকে পরাজয় ছিনিয়ে আনতে সিদ্ধহস্ত, অর্থাৎ নির্ঘাত জয় হবেই, জিততে চলেছে, সেইখান থেকে তারা হেরে বসে। বহু ক্ষেত্রে সেটা হয়েছে, ইদানিংকালে সেটা বড় বেশিভাবে হয়েছে। তো সেই অবস্থা থেকে কংগ্রেস ফরচুনেটলি এবারে সেই ভুলগুলো করেনি, যে ভুলগুলো অন্যান্য রাজ্যে অতীতে করে এসছে, সাম্প্রতিক অতীতে তো অনেক বেশিভাবে করেছে। সেই ভুলটা তারা করেনি, যার ফলে তারা ওখানে ক্ষমতায় এসছে। এখন এই ধারাবাহিকতা, অর্থাৎ ৫ বছর অন্তর অন্তর সরকার পরিবর্তন, এটা হবে কি না, এটা থাকবে কি থাকবে না, নির্ভর করবে আবার সেই কংগ্রেস এই ৫ বছর কিভাবে চালায়। যদি বামফ্রন্টের মতন আবার আরো ১ বছর ক্ষমতায় আসে তাহলে ভালো। আর এখানে একটা সুবিধে হচ্ছে যে তামিলনাড়ুতে যেমন একটা তৃতীয় শক্তির উদয় আমরা দেখেছি, কেরলের রাজনীতিতে, অবশ্য আমাদের কেরল বলা উচিত নয়, এখন নামটা হয়ে গেছে কেরলম, তার রাজনীতিতে এখানে কিন্তু ওই একটা বাইনারি দ্বিপক্ষীয় রাজনীতি, একদিকে এলডিএফ অর্থাৎ লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট, অন্যদিকে ইউডিএফ, ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট, অর্থাৎ কংগ্রেস নেতৃত্বাধীন এবং সিপিআইএম নেতৃত্বাধীন এই দুটো দল, তারা কিন্তু শাসন ক্ষমতায় আছে। তৃতীয় শক্তি হিসেবে সেখানে প্রচন্ডভাবে চেষ্টা করেছে বিজেপি, কিন্তু এবারেও তারা ব্যর্থ। বিধানসভায় মাত্র ৩টি আসন তারা পেয়েছে। মাত্র কিছুদিন আগে যে লোকসভা নির্বাচন হয়ে গেল, সেখানে একটি আসন জিতলেও তারা বিধানসভাতে এবারে চূড়ান্তভাবে ব্যর্থ। সুতরাং আগামী দিনে কেরলের রাজনীতি এই আবর্তেই বদ্ধ থাকবে, অর্থাৎ একদিকে এলডিএফ, অন্যদিকে ইউডিএফ, এটাই বোঝা হচ্ছে। তবে এখনো পর্যন্ত তো ২৩শে মে আসতে দেরি আছে। আর কংগ্রেসের চিরায়ত প্রথা অনুযায়ী আমরা যেটা দেখছি, কংগ্রেস কেরালাতে এখনো কে মুখ্যমন্ত্রী হবেন সেটা কিন্তু নির্ধারণ করতে পারেনি, সেটা কিন্তু স্থির করতে পারেনি। এখনো ৩ জনের মধ্যেই ৩ জনেই লড়ে যাচ্ছেন, কে মুখ্যমন্ত্রী হবেন সেই দৌড়ে ৩ জনই রয়েছেন। জি, ধন্যবাদ সৌম্য বন্দ্যোপাধ্যায়। আমরা কেরালের পরিস্থিতিটা শুনলাম। আমরা এখন আবার সামগ্রিকভাবে দক্ষিণের রাজনীতিটা বুঝতে চাই। আপনি তামিলের তামিলনাড়ুর আলাপের সময় বলছিলেন যে জোসেফ বিজয় যিনি মুখ্যমন্ত্রী হলেন, তিনি আ জন্মসূত্রে খ্রিস্টান সম্প্রদায়ের। মানে আমরা বলতে পারি যে সংখ্যালঘু সম্প্রদায়ের। তো ভারতের রাজনীতিতে তো এখন হিন্দুত্ববাদ একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে বসে আছে। এটি খুব একটি স্বাভাবিক প্রবণতা হয়ে বসে আছে, যেটি সারা ভারত জুড়েই আমরা কমবেশি দেখছি। বিশেষ করে বাংলাদেশ লাগোয়া রাজ্যগুলোতে তো সবগুলোতেই প্রায় বিজেপি ক্ষমতায় বসেছে। কিন্তু আপনি বললেন যে কেরালে তারা মাত্র বিধানসভায় ৩ টি আসন পেয়েছে। বিপরীতে তামিলনাড়ুতে তারা পেয়েছে মাত্র ১ টি আসন। আ এআইএডিএমকে এর সাথে জোট করে। তো এই যে পুরো দক্ষিণে সাম্প্রদায়িক রাজনীতি বা ধর্মভিত্তিক রাজনীতি সেভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। এটা ভারতের অন্য অংশ থেকে এই দক্ষিণ ভারতে আলাদা হবার মূল কারণটা কি হতে পারে বা প্রধান কারণ কি হতে পারে?
মিস্টার ফিরোজ, আমাদেরকে কিন্তু একটু ভাবতে হবে যে দাক্ষিণাত্যে শুধুমাত্র ৪টে রাজ্যকে নিয়ে আসে এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে পুডুচেরি, যেখানে এবারে বিজেপি এবং তার এনআরসি তাদের সঙ্গে মিলে বিজেপি এবারেও সরকার গঠন করেছে। প্রধানত আপনি যে প্রবণতাটা বলছিলেন যে বিজেপি বিরোধী প্রবণতা, এটা প্রধানত তামিলনাড়ু এবং কেরালাতে। আমরা যদি আমি ঠিক কর্ণাটকে বিজেপি দেখি, বিরোধী প্রবণতা বলতে চাইছি না। আমি বলছি যে ধর্মভিত্তিক রাজনীতির অবস্থানটা যেন একটু কম দেখা যায়, সেটি বলছি। হ্যাঁ, সেক্ষেত্রে এই ধর্মভিত্তিক রাজনীতির যে অবস্থান, সেটা কিন্তু একমাত্র বিজেপি দলের মধ্যেই আছে। তারা ঘোষিতভাবে হিন্দুত্ববাদে বিশ্বাস করে। ঘোষিতভাবে তাদের হিন্দুত্ববাদের যে ডেফিনিশন, সেটা তাদের মধ্যে অন্যরকমভাবে প্রচলিত থাকলেও, তারা অন্যভাবে বিশ্বাস করলেও সাধারণ মানুষ মনে করে যে, বিশেষ করে দাক্ষিণাত্যের মানুষ মনে করে যে হিন্দুত্বের সঙ্গে হিন্দি ভাষীদের একটা সংযোগ প্রচণ্ডভাবে রয়েছে। বিজেপিকে তারা শুধু হিন্দুত্ববাদী দল বলেই মনে করে না, তারা হিন্দি আগ্রাসনের প্রতিনিধি হিসেবে মনে করে। যার ফলে দেখা যাবে যে দাক্ষিণাত্যের, অর্থাৎ বিন্ধ্য পর্বতাঞ্চলের দক্ষিণে যে রাজ্যগুলো আছে, সেইখানে কিন্তু এই হিন্দি ভাষীদের কর্তৃত্ব সেভাবে দানা বাঁধতে পারেনি। কিছুদিনের জন্য কর্ণাটকে বিজেপি সরকার গঠন করেছে, অবশ্যই সেটা খুব বেশি অতীতই নয়, সুদূর অতীত নয়, অদূর অতীতেও তারা কর্ণাটকে শাসন করেছে, কিন্তু এখন তারা আবার বিরোধীতে পরিণত হয়েছে। আমরা যদি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজনীতি দেখি, অবিভক্ত অন্ধ্রপ্রদেশেও বিজেপি সেভাবে কিন্তু মাথা তুলতে পারেনি। সেখানেও এনটিআর এর রাজনীতি ছিল। এনটিআর যিনি এই টিভিকে বিজয়ের মতন, তিনিও কিন্তু প্রথম রাজনৈতিক দল করে ইয়েতে অন্ধ্রপ্রদেশের শাসন ক্ষমতায় এসেছিলেন। কিংবা তেলেঙ্গানাতে ভাগাভাগির পরে তেলেঙ্গানাতে, সেখানেও কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে যে এই রাষ্ট্রীয় দল যেটা, সেখানে তারা শাসন ক্ষমতায় ছিল, এখন সেখানে কংগ্রেস শাসন ক্ষমতায় এসছে, কিন্তু বিজেপি সেখানে খুব একটা মাথা তুলতে পারেনি। আর তামিলনাড়ুর রাজনীতিটা হচ্ছে একেবারেই আলাদা। তারা হিন্দিকে একেবারে প্রাধান্য দিতে রাজি নয়, সেখানে হিন্দি মোটামুটি ভাবে এখনো ব্রাত্য, যার জন্য হিন্দি ভাষাকে ইম্পোজ করার যে প্রচেষ্টা এই বিজেপি সরকার করেছে, অর্থাৎ হিন্দি ভাষা শিক্ষাকে সেখানে কম্পালসারি করেছে স্কুল এডুকেশনে, তার বিরুদ্ধে তারা বরাবরই আছে এবং এটা একটা ওদের চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে গেছে। তারা হিন্দি ভাষার বিরুদ্ধে, তারা হিন্দি ভাষীদের বিরুদ্ধে এবং তারা হিন্দুত্ববাদের বিরুদ্ধে। কেরালাতে বিজেপি কিন্তু সেই তুলনায় একটু স্বচ্ছন্দ আছে, কিন্তু সেখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে সংখ্যালঘু বলতে আমরা যা বুঝি, মুসলমান এবং খ্রিস্টান সম্প্রদায় সেখানে সংখ্যাগরিষ্ঠ। সুতরাং এই সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান এবং মুসলমান সম্প্রদায় দুটো ভোট যদি একসঙ্গে, জনসংখ্যা যদি একসঙ্গে যোগ করা যায়, তাহলে সেখানে হিন্দুত্ববাদী দল হিসেবে ওখানে কিন্তু বিজেপির পক্ষে মাটিতে, জমিতে পা রাখা বেশ কঠিন। কারণ যে দুটি দল ওখানে শাসন ক্ষমতায় রয়েছে, এলডিএফ এবং ইউডিএফ, অর্থাৎ কংগ্রেস এবং সিপিআইএম, তারা কিন্তু বরাবরই ঘোষিতভাবে বিজেপির বিরুদ্ধচারণ করে আসছে, বিজেপির হিন্দুত্ববাদের বিরুদ্ধচারণ করে আসছে, এবং তারা কখনোই তাদেরকে বিজেপিকে সেখানে স্থান না দেওয়ার জন্য তারা যে দৃঢ়প্রতিজ্ঞ, সেখান থেকে কিন্তু তারা কখনো টলেনি। সুতরাং বিজেপি এই অঞ্চলে এইসব দিকে যেতে পারছে না। সাংগঠনিক দক্ষতার অভাব রয়েছে, নেতৃত্বের অভাব রয়েছে, তাদের রাজনৈতিক মতাদর্শ সেটা সেইভাবে গ্রহণীয় হয়নি। পশ্চিমবঙ্গে যেটা হয়েছে, পশ্চিমবঙ্গে কিন্তু হিন্দিটা ব্রাত্য নয়, হিন্দি ভাষা ব্রাত্য নয়। হিন্দির সঙ্গে পশ্চিমবঙ্গবাসীরা, তারা বলতে পারুক না পারুক, তারা কিন্তু সম্পৃক্ত। এবং বিজেপির একটা যে হিন্দুত্ববাদের রাজনীতি, দেশ ভাগের কারণে সেখানে কিন্তু একটা জমি ক্ষেত্র প্রস্তুত ছিল। এত বছর ধরে, এই স্বাধীনতার এত বছর পরে, প্রথম ২৭ বছর কংগ্রেসের রমরমা, তারপরে বামপন্থী রাজনীতিদের উত্থান এবং তাদের ৩৪ বছর থেকে যাওয়া, তারপরে কংগ্রেস থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান, ১৫ বছর রাজত্ব করা, এবং অবশ্যই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুল এবং বিজেপির যে নরেন্দ্র মোদীর অধীনে বিজেপির যে আগ্রাসন, তার মোকাবিলা করার মতন শক্তি কংগ্রেস যেতে পায়নি, তৃণমূল কংগ্রেস পায়নি বলে আজকে পশ্চিমবঙ্গে এই প্রথম তারা ক্ষমতায় এলো। কিন্তু দক্ষিণের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, দক্ষিণের চরিত্র আলাদা, দক্ষিণের রসায়ন আলাদা। দক্ষিণের সঙ্গে উত্তরের যে একটা বিবাদ যেটা রয়েছে, যেটা ফল্গু নদীর মতন হয়তো দৃশ্যমান নয়, কিন্তু প্রবল তার স্রোত রয়েছে, সেটা বোঝা যায়। সেই কারণে বিজেপির পক্ষে তামিলনাড়ু, কেরালাম, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটকে এখনো পর্যন্ত সেখানে পায়ের তলায় জমি খুঁজে পাওয়া যথেষ্টই কঠিন।
জি, ধন্যবাদ সৌম্য বন্দ্যোপাধ্যায়। আপনার আলাপে আমরা যেটা বুঝলাম যে ভারতের হিন্দি ভাষী বা হিন্দি বলয়ের অঞ্চলের বাইরে দক্ষিণের রাজনীতির স্রোতটা একটু আলাদা। তো এই আলাদার জায়গা থেকে সম্প্রতি একটি কথা খুব জোরে সোরে শোনা যাচ্ছে, সেটি হচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধির নিরিখে আসন বৃদ্ধিকরণ একটি রাজনীতি। কেউ কেউ বলছে এটি রাজনৈতিক কুটচাল। তো এই ব্যাপারটা কি আমাদের একটু বুঝিয়ে বলবেন? দক্ষিণের রাজনীতি, উত্তরের রাজনীতি এবং আসন বৃদ্ধির যে রাজনীতি। এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। আপনি যদি দেখেন যে স্বাধীনতার সময় ভারতের যা জনসংখ্যা ছিল, তারপরে প্রত্যেক ১০ বছর অন্তর অন্তর জনসংখ্যার জনগণনা হয়, যেটাকে আদমশুমারি বলা হয়। সেই আদমশুমারি হয়ে এসেছে এবং প্রত্যেক বছর ১০ বছর অন্তর, ২০ বছর অন্তর পার্লামেন্টে, লোকসভাতে এবং বিধানসভাগুলোর, রাজ্যের বিধানসভা যে সমস্ত আছে, তার আসন সংখ্যার পরিবর্তন হয়েছে। একেবারে শুরুর দিকে যে আসন ছিল, এখন যে আসন রয়েছে ৫৪৩, ৩ বার তার পরিবর্তন হয়েছে। যত জনসংখ্যা বেড়েছে, জনপ্রতিনিধি অনুযায়ী সেটা একটা মোটামুটি হিসেব করা যায় যে ৭ লাখ থেকে ১০ লাখের ভেতরে একজন করে লোকসভায় প্রতিনিধিত্ব থাকবে। কিন্তু যখন ভারত স্বাধীন হয়েছিল, তার থেকে এখনকার যে জনসংখ্যা ৪ গুণ ৫ গুণ বেড়ে গেছে। কারণ আজকের ১৪০ কোটি দেশের মানুষ, তারা কিন্তু ৫০ বছর আগে যে জনসংখ্যার ভিত্তিতে লোকসভা এবং বিধানসভাগুলোতে প্রতিনিধিত্বের সংখ্যাগুলো নির্ধারণ করা হতো, তার থেকে অনেক বেশি। স্বাভাবিক কারণেই যেটা ছিল যে ১৯৭১ সালে যে জনগণনা হয়, সেই জনগণনার পরে আবার ১৯৮১ সালে জনগণনার সময়তে যে জনসংখ্যা থাকবে, তার নিরিখে আসন সংখ্যা বাড়ানোর কথা ছিল। কিন্তু ৭১ সালে পরে ৭৫ সাল আসে। এই ৭৫ সালেতে ইন্দিরা গান্ধী তিনি জরুরি অবস্থা জারি করেন এবং সেই সময়তে একটা আইন করেন, যে আইনটাই বলেন যে এইভাবে জনসংখ্যা বৃদ্ধি হলে পার্লামেন্টে প্রচুর লোক চলে যাবে, বিধানসভাগুলোতে প্রচুর লোক চলে যাবে, মানুষের বলার, সদস্যদের বলার সময় থাকবে না। তাহলে তার থেকে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা দরকার, জনসংখ্যা কমানো দরকার। সেই কমানোর জন্য জননিয়ন্ত্রণ কর্মসূচি গ্রহণ করা হয় এবং তখন ঠিক হয় যে ২০০১ সাল পর্যন্ত এই জনগণনা থাকবে, কিন্তু পার্লামেন্টের সংখ্যা, বিধান সংখ্যা, সদস্য সংখ্যা সেগুলো বৃদ্ধি হবে না, সেগুলো বাড়ানো হবে না। এইটা ২৫ বছর পরে আবার যখন অটল বিহারী যখন সরকার গঠন করলেন, তখন তিনি আরো ২৫ বছরের জন্য এটাকে এক্সটেন্ড করলেন। অর্থাৎ ৫০ বছর ধরে এই জননিয়ন্ত্রণ কর্মসূচি গ্রহণ করা হবে এবং তারপরে তার সুফলের ভিত্তিতে সদস্য সংখ্যা বৃদ্ধি করা হবে। এইটাই হলো ফর্মুলা। এখন সেই ফর্মুলাটা ২৫-৫০ বছরের পরে এই ২০২৬ সাল পেরিয়ে গেছে। এই ২৬ সালে, সংসদে। হ্যাঁ, আমি সেটাই বলছি, এই ২৬ সালে সেই ৫০ বছর উত্তীর্ণ হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে জনগণনা হয়নি ২০২১-এ, তার কারণ কোভিডের কারণে। কোভিডের সময় ঠিক করা হয়েছিল যে এরপরে জনগণনা যেটা হবে ২০২৬ থেকে শুরু হবে। এই ২০২৬ থেকে শুরু হলে তার ২ বছর মতন লাগবে, ২০২৭-এর ভেতরে জনগণনা কমপ্লিট হয়ে যাবে। তারপরে এই ডিলিমিটেশন পর্বটা শুরু হবে, অর্থাৎ কোন রাজ্য কত জনসংখ্যার ভিত্তিতে কত আসন লোকসভাতে পাবে, বিধানসভায় কত আসন পাবে। এইটা করতে গিয়ে দেখা গেল যে দক্ষিণের রাজ্যগুলোতে জনহার যেভাবে কমেছে, উত্তরের রাজ্যগুলোতে জনহার সেভাবে কমেনি, অনেক কম কমেছে। তার ফলে উত্তর, মধ্য ভারত, পূর্ব ভারতের যে জনহার, তারা যতটা বেশি বাড়ছে এবং তাদের সেই জনহারের উপরে ভিত্তি করে প্রতিনিধির যে সংখ্যা নির্ধারিত হবে, সেটা অনেক বেশি হবে দাক্ষিণাত্যের রাজ্যগুলির জন্য। এখন এই ব্যাপারটাতে আঁচ করে দক্ষিণের সমস্ত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ১ বছর আগে এম.কে. স্ট্যালিন, তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি একটা আন্দোলন শুরু করেন এবং বিভিন্ন অবিজেপি এবং দক্ষিণের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের তিনি একটা কনক্লেভ, একটা সম্মেলন করেন এবং সেখানে তারা সিদ্ধান্ত নেন আগামী আরো ৩০ বছর এই জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচি চালু করা উচিত। আগামী আরো ৩০ বছর লোকসভা বা বিধানসভাতে কোনো প্রতিনিধিদের সংখ্যা বাড়ানো উচিত না। তার কারণ তারা হিসেব করে দেখালেন যে দাক্ষিণাত্যে যে হারে জনসংখ্যা কমেছে আর উত্তরে যে হারে জনসংখ্যা কমেনি, তার ফলে যে অসামঞ্জস্য রয়ে গেছে, তাতে দক্ষিণের রাজ্যগুলির আসন সংখ্যা লোকসভাতে কমবে, অথচ বাড়লেও খুব সামান্য বাড়বে। উত্তরের রাজ্যগুলি, বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তাদের অনেক বেড়ে যাবে।
কারণ ওখানে জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচি ততটা ভালোভাবে সাফল্য পায়নি। এর ফলে দেখা যাচ্ছে তারা হিসেব করে দেখালেন যে উত্তরের রাজ্যগুলিতে প্রভাবিত যে দল, অর্থাৎ হিন্দি ভাষী যে সমস্ত রাজনৈতিক দল, তারা যদি ক্ষমতায় আসে দক্ষিণের সাহায্য ছাড়াই তারা সরকার গঠন করতে পারবে। এই যে একটা ভাবাবেগে উস্কানি তিনি দিয়েছেন, সেই উস্কানিতে প্রশমন দেওয়ার জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা বললেন যে চিন্তার কোনো কারণ নেই, যে রাজ্যে আসন সংখ্যা এখন যা আছে তার 50% বাড়ানো হবে। অর্থাৎ উত্তরপ্রদেশে এই মুহূর্তে আসন সংখ্যা হচ্ছে 80, তাদের 50% বেড়ে তাদের হবে 120, অর্থাৎ 40টা বাড়বে। তেমনি কেরালাতে এখন আসন সংখ্যা হচ্ছে 20, তাদের আরো 10টা বাড়বে, তারা 30টা পাবে। অর্থাৎ প্রপোর্শনালি প্রত্যেকটা রাজ্য, যার একটা আসন আছে সে 2টো হবে, যার 40টা আছে সে 80টা পাবে, যার 80টা আছে সে 120টা পাবে। তামিলনাড়ু 39টা আছে, তামিলনাড়ু আরো 20টা পাবে, 59 তাদের হবে। এই রকম বিন্যাস করে তারা ঠিক করলেন যে পার্লামেন্টের সদস্য সংখ্যা সেখানে গিয়ে 800-র ওপরে চলে যাবে। এবং এর ফলে যেটা হচ্ছে, তখনও দেখা গেল যে দক্ষিণের সেই 800-র মধ্যে উত্তরের রাজত্বগুলিতে তাদের আসন সংখ্যা বাড়বে 200, দক্ষিণের সমস্ত রাজ্যগুলোর আসন সংখ্যা বাড়বে মাত্র 60। এটাও তো অসামঞ্জস্য। এখন এই বিতর্কের মাঝখানে কেন্দ্রীয় সরকার একটা বিল আনতে চেয়েছিলেন নারীদের এম্পাওয়ারমেন্টের জন্য, মহিলা সংরক্ষণ বিল, অর্থাৎ 33% নারীদেরকে লোকসভা এবং বিধানসভাতে তাদেরকে আসন সংরক্ষণ করা থাকবে। এখন এই যে বিলটা আনা হয়েছিল তাতে দেখা গেল যে 273 জন তারা নতুন সংসদ নির্বাচিত হবেন, পার্লামেন্টে যারা আসবেন, সেই 273 জনই হবেন নারী, এবং সেটা ইন্ট্রোডিউস হবে এই 2029 সাল থেকে। এর বিরুদ্ধচারণ করলো সমস্ত বিরোধী দল, তার ফলে সেই বিলটি পরাস্ত হয়েছে। এখন ওই ভয়টা দক্ষিণের রাজ্যগুলোর এখন নেই। এখন হয়তো নতুন পরিবর্তিত পরিস্থিতিতে সেই পুরনো বিলটা আবার নতুন আকারে আনার একটা চেষ্টা চলছে। একটা কথা শোনা যাচ্ছে যে বিজেপি সেটা নিয়ে আসতে পারে, যাতে করে বিজেপি যে মহিলা বিরোধী নয়, বরঞ্চ বিরোধী দলগুলি যে মহিলা বিরোধী, এই ন্যারেটিভটাকে প্রতিষ্ঠা করে বিজেপি মহিলাদের সমর্থন আদায় করতে পারে। জি, ধন্যবাদ সৌম্যদা। আমরা আলোচনার অনেকটা শেষ জায়গায় এসে পড়েছি। আমাদের সীমানা ঘেরা যেসব রাজ্য ভারতের, সেগুলোর প্রভাব প্রত্যক্ষ পরোক্ষভাবে বাংলাদেশের রাজনীতিতে, সংস্কৃতিতে আমরা দেখে থাকি। এখন দক্ষিণের এই রাজনীতি কি বাংলাদেশের রাজনীতির সাথে বা ভারত বাংলাদেশের সম্পর্কের সাথে প্রত্যক্ষ পরোক্ষ কোনো ভূমিকা রাখে? আমার সেরকম মনে হয় না যে দক্ষিণের রাজনীতি ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি যাদের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে তাদের প্রত্যক্ষভাবে কোনো প্রভাব আছে বলে আমার মনে হয় না। কারণ ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে কিন্তু দক্ষিণের রাজ্যগুলিতে বাংলাদেশি থেকে যদি কেউ মানুষ আসে, তারা কিন্তু এই সংলগ্ন যে ত্রিপুরা, মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ, এইগুলোতেই সাধারণত আবদ্ধ থাকে। অর্থাৎ বিজেপির ভাষায় যেটা ঘুষপেটিয়া রাজনীতি, অনুপ্রবেশের রাজনীতি, সেটা কিন্তু দাক্ষিণাত্যের রাজ্যগুলিতে খুবই কম। যদিও দু একটা স্ট্রে ঘটনা যে ঘটেনি, অনুপ্রবেশকারী সন্দেহে তাদেরকে যে ডিপোর্ট করা হয়নি বা তাদেরকে যে ডিটেনশন ক্যাম্পে নিয়ে আসা হয়নি তেমন নয়, কিন্তু সংখ্যায় অনেক কম, অভিযোগও অনেক কম। সুতরাং দাক্ষিণাত্যের রাজনীতির প্রভাব বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশ সংলগ্ন রাজ্যগুলির রাজনীতিতে খুব একটা প্রভাব বিস্তার করে বলে আমার মনে হয় না। কিন্তু পরোক্ষভাবে যেটা আছে, যেহেতু দক্ষিণের রাজনীতি প্রধানত উত্তরের আধিপত্যবাদের বিরুদ্ধে, অর্থাৎ বিজেপির আধিপত্যবাদ, হিন্দুত্ববাদ এবং হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে, সেই জন্যে পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলিতে যারা এখনো পর্যন্ত বা অন্য রাজ্যগুলিতে যাদের মধ্যে এখনো পর্যন্ত বিজেপি বিরোধী একটা শক্তি আছে, তাদেরকে পরোক্ষভাবে সাহায্য করতে পারে, প্রভাব ফেলতে পারে। বা জাতীয় স্তরে, ন্যাশনাল ফিল্ডে, ন্যাশনাল লেভেলে যে বিজেপি বিরোধী জোট, যেটা INDIA বা ইন্ডিয়া জোট বলা হচ্ছে, তাদেরকে শক্তিশালী করতে পারে এবং সেই শক্তিশালী করার মধ্য দিয়ে ন্যাশনাল পলিটিক্সে একটা প্রভাব বিস্তার করতে পারে। কিন্তু বাংলাদেশের সংলগ্ন কি যে রাজ্যগুলো আছে, সেখানকার রাজনীতিতে সেরকম প্রত্যক্ষ প্রভাব বিস্তার করবে না বলেই আমার মনে হয়। জি, ধন্যবাদ সৌম্যদা। আমরা সব শেষে জানতে চাই, আবার আমরা একটু চেন্নাই ফিরতে চাই। চেন্নাই যে বলা হচ্ছে চেন্নাই বিজয় এক্সপ্রেস, এই যে মিস্টার বিজয়, জোসেফ বিজয়,
তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তার সম্পর্কে আপনার মূল্যায়ন কি? এই যে চলচ্চিত্র শিল্পী থেকে রাজনৈতিক নেতা মানে অভিনেতা থেকে নেতা বনে যাওয়া। আমরা আগে দেখেছি জয়ললিতা, তিনি দারুণভাবে সফল হয়েছেন। তো এখন জোসেফ বিজয় সম্পর্কে আপনি যদি শেষ ২ মিনিটে মূল্যায়ন করেন। এটা কিন্তু দাক্ষিণাত্যের রাজ্যগুলোর একটা ট্রেন্ড, একটা অদ্ভুত ট্রেন্ড। সেখানে আমরা এমজি রামচন্দ্রনকে দেখেছি, করুণানিধিকে দেখেছি, জয়ললিতাকে দেখেছি, আমরা এনটিআরকে দেখেছি অন্ধ্রপ্রদেশে, আমরা রাজকুমারকে দেখেছি কর্ণাটকে, যে অভিনেতা থেকে তারা অত্যন্ত সফল নেতা হয়ে উঠেছেন। বিজয়ও ঠিক সেই রকম একজন মানুষ, যিনি রূপালী পর্দা থেকে তিনি রাজনীতির আঙিনাতে পা ফেলেছেন। বয়স খুব অল্প, মাত্র ৫০-৫২ বছর বয়স তার অল্প, এবং তিনি যে রাজনীতিটা আমদানি করছেন সেই রাজনীতিটা ইনক্লুসিভ রাজনীতি, সবাইকে নিয়ে চলার রাজনীতি, কোনো সেক্টরিয়ান পলিটিক্স নয়। এইটা একটা অদ্ভুত বিষয়, এবং সেখানে তিনি হয়তো খুব কম মার্জিনে সরকার গঠন করছেন। কিন্তু ওখানে দুটো ইন্টারেস্টিং পয়েন্ট আছে। প্রায় ৩০ বছর ধরে কংগ্রেস যাদের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল, ডিএমকে, সেই ডিএমকে কি কিন্তু কংগ্রেস এবারে ছেড়ে দিয়ে তারা কিন্তু টিভিকে বিজয়ের হাত ধরেছেন, জোসেফ বিজয়ের হাত ধরেছেন। এবং কেন্দ্রীয়ভাবে ডিএমকের সাথে কংগ্রেসের একটা সম্পর্কর ছেদও ঘটেছে বোধহয়। অবশ্যই, অবশ্যই। কিন্তু সেটা কংগ্রেস এবং ডিএমকে সম্পর্ক ছেদ হয়েছে। এর অর্থ এই নয় যে ডিএমকে ইন্ডিয়া জোট ছেড়ে দিয়েছে, যে ইন্ডিয়া জোটে কংগ্রেস রয়েছে। একটা দ্বিপাক্ষিক সম্পর্ক সেখানে ছেদ করেছে, যেটা নিয়ে একটা অসন্তোষ দেখা দিয়েছে ওখানে। কিন্তু এর জন্যে কংগ্রেসের যেমন একটা সুবিধাবাদী নীতির বা মনোভাবের যে সমালোচনা হচ্ছে, তেমনি একইভাবে বলা যায় যে জোসেফ এম কে স্টালিন তিনিও কিন্তু সমান দায়ী। তিনি এতদিন ধরে কংগ্রেস তাদের জোটে থাকা সত্ত্বেও কংগ্রেসকে কিন্তু সরকারে সামিল করতে তিনি চাননি। এবারেও কতগুলো আসন কংগ্রেসকে দেবে, কংগ্রেসকে মন্ত্রিসভাতে নেবে কিনা সে ব্যাপারে তিনি কোনো রকম নিশ্চয়তা দেননি। সুতরাং ডিএমকের সঙ্গে কংগ্রেসের একটা টানাপোড়েন চলছিল। টিভিকে আসাতে, বিজয়ের উত্থানের পরে কংগ্রেস দেখেছে একটা নতুন রাজনীতি, নতুন জেনারেশনের রাজনীতি, নতুন ভাবে কি গড়ে ওঠা রাজনীতি, দ্বিদলীয় একটা স্ট্রাকচার থেকে একটা ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় চলে আসা। সেইখানে কংগ্রেস তার সঙ্গ দেওয়ার রাজনৈতিক কারণে সেটা সিদ্ধান্ত নিয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। আর তৃতীয় যে বিষয়টা, যেটা আমার মনে হচ্ছে হয়তো কিছুদিন ভেতরে হবে, কারণ এই বিজয় যাতে সরকার গড়তে না পারে তার জন্য প্রধান দুই দ্রাবিড়ীয় দল ডিএমকে এবং এআইএডিএমকে, তাদের ভেতরে একটা চেষ্টা হয়েছিল যে তারা একসঙ্গে সরকার গঠন করতে পারে কিনা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডিএমকে এবং এডিএমকে তাদের যে সংখ্যা, সদস্য সংখ্যা, তার যোগফল হয় ১০৬, টিভিকে যোগ সংখ্যা হচ্ছে ১০৮। সেখানে অসুবিধা আছে। কিন্তু এই উদ্যোগটা, অর্থাৎ ডিএমকের সঙ্গে এডিএমকের হাত মেলানোর চেষ্টার উদ্যোগটা, এডিএমকের একটা বড় অংশ তারা কিন্তু ভালোভাবে নেয়নি। সেখানে মিস্টার ষণ্মুগম আছেন, একজন এডিএমকের স্টলওয়ার্ট একজন নেতা। তিনি ইতিমধ্যেই ৩০ জনের সমর্থন পেয়েছেন, এবং এমন একটা কথা শোনা যাচ্ছে যে ষণ্মুগমের নেতৃত্বাধীন এডিএমকে ৩০ জন সদস্য তারা কিন্তু দলত্যাগ করে নতুন দল গড়ে তারা কিন্তু এই জোসেফ বিজয়ের সরকারকে সমর্থন দিতে পারেন। সেটা যদি হয় তাহলে এই নতুন সরকারের স্থায়িত্ব কিন্তু অনেক নিশ্চিত হবে। জি, ধন্যবাদ সৌম্য বন্দ্যোপাধ্যায়। প্রিয় দর্শক, আমরা আমাদের প্রথম আলোর দিল্লি প্রতিনিধি সৌম্য বন্দ্যোপাধ্যায়ের কাছে ভারতের রাজনীতি, প্রধানত ভারতের দক্ষিণাঞ্চলের রাজনীতির পূর্বাপর এবং পর্যবেক্ষণ আমরা শুনলাম। প্রধানত কেরালা এবং তামিলনাড়ু ধরে আমরা পুরো রাজনীতিটা একটু বুঝতে চেষ্টা করেছি। সেই জায়গা থেকে প্রধান যে ব্যাপারগুলো উঠে এসেছে যে কেরালাম থেকে বাম সরকারের বদলে কংগ্রেসে এসেছে, এবং এটি একটি সাধারণ প্রবণতা বলেই সৌম্য বন্দ্যোপাধ্যায় বলেছেন। কিন্তু চেন্নাই, বিশেষ করে যেটাকে আমরা তামিলনাড়ু বলছি, চেন্নাইয়ের বদলটি একটি নতুন বদল। সেখানেও এডিএমকে এবং এআইএডিএমকে, এই দুটি জোটই আসলে দীর্ঘদিন শাসন করে আসছে। একটি কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ, একটি বিজেপির সঙ্গে জোটবদ্ধ। তো কার্যত দুটো জোটকেই চেন্নাইয়ের জনগণ এটা আসলে না বলে দিয়েছে। এটা হচ্ছে বাস্তবতা। এবং এখানে চলচ্চিত্র শিল্পী থেকে মিস্টার বিজয়, জোসেফ বিজয়, তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। তো সৌম্য বন্দ্যোপাধ্যায়ের পর্যবেক্ষণে আমরা দেখেছি যে দক্ষিণের রাজনীতিতে এভাবে চলচ্চিত্র অভিনেতারা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন এবং সফল রাজনীতিবিদও হয়েছেন। আমরা আসলে সেই সময়ের অপেক্ষায় থাকব। রাজনীতিতে যতটা সফল ছিলেন, এখন মানে দুঃখিত,
চলচ্চিত্রে যতটা সফল ছিলেন, রাজনীতিতে বিজয় কতটা সাফল্য লাভ করবেন, সেই দেখার অপেক্ষায় আমরা রইলাম। প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং সৌম্য বন্দ্যোপাধ্যায়, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই পরবর্তী ধন্যবাদ। কোনো অনুষ্ঠানে আপনাকে আমরা সাথে পাবো। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি। শুভরাত্রি।